কাছে শুনেছি এডিপি কিভাবে প্রণয়ন করতে হবে এই বিষয়গুলো যে আমাদের নির্দেশনাগুলো রয়েছে, গাইডলাইন রয়েছে। এখানে একটা মোবাইল অ্যাপও আমরা ইন্ট্রোডিউস করেছি। এই মোবাইল অ্যাপের মাধ্যমে বিশেষ করে যারা মডারেটর আছেন ওনারা মোবাইলের মাধ্যমে তাদের পারবো। এটা যথেষ্ট কঠিন কিছু না, সহজ একটা বিষয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনার মোবাইল সফটওয়্যারটা আছে, তারপর আমাদের যে এএমএস সফটওয়্যারটা, এটা কোথায় খুঁজে পাবো? এটা হচ্ছে আমাদের ওয়েবে আছে। এএমএস দিয়ে বলে সার্চ করেন, তাহলে কিন্তু আমাদের এই এএমএস সফটওয়্যারে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা জানেন এটা একটা ফেসবুকের মধ্যে। ফেসবুকে যেমন ট্রেনিং লাগে না, এটির ভাষা ট্রেনিং লাগে না, শুধুমাত্র আমরা একটু দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে। ফেসবুক আপনাদের আগ্রহ নিয়ে আপনারা কোন বাটনে কি আছে সেটা দেখেছেন। আমরা আমাদের সফটওয়্যারে কোথায় কিভাবে সেটা একজন রাস্তা দেখিয়ে দিব, বাকি কাজটা সহজেই করে ফেলতে পারবেন। কিন্তু ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার আগেই বলেছি, আপনার সফটওয়্যার আপনি করে দেবেন এরপরে কি তারপরে কি। আচ্ছা, এবার আমরা আমাদের সফটওয়্যার চেনার চেষ্টা করি। যেটা বললাম যে গুগলে সার্চ করেই আমাদের সফটওয়্যার ঠিকানাটা পেয়ে যাবেন, এমএস দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আর তাহলে আমরা এমএস দিয়ে সার্চ করলে এই অ্যাড্রেসটা পেলে ক্লিক করলে এইরকম একটা সফটওয়্যার আমরা দেখতে পাবো অনলাইনে। তাহলে এই সফটওয়্যারের একদম ডানের উপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড। আপনারা জানেন আমাদের 5টি স্তরে এএমএস সফটওয়্যার কাজ করে। প্রকল্প পরিচালক, প্রকল্প পর্যায়ে, এটা স্টার্টিং পর্যায়ে, আর প্রত্যেকটা পর্যায়ে দুজন করে ইউজার আছে, যে অপারেটর, যে মডারেটর। অপারেটর ডিটেল এন্ট্রি করেন, মডারেটর পলিসি অনুযায়ী দেখেন ঠিক আছে কিনা, দেখে জাস্ট একটা বাটন ক্লিক করলে পরে থাকতে চলে যায়, অথবা ভুল থাকলে ডিলিট করতে পারেন বা ব্যাক করে তাহলে আমরা দেখছি দুজন করে ইউজার আছে, অপারেটর এবং মডারেটর। অপারেটর বা মডারেটর ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা দিয়ে ওনারা ঢুকবেন। আচ্ছা, ধরে না যাচ্ছে আমরা অপারেটরের ইউজার আইডি দিয়ে ঢুকছি। আমি এক ডান পাশে উপরে ইউজার আইডি ও পাসওয়ার্ড আমরা দিলাম। এবার লগ ইন বাটনে ক্লিক করব। তাহলে আমরা কোন স্ক্রিনে যাব সেটি আমরা এক ঝলক দেখে নিতে চাই। আমরা এই ধরনের একটা স্ক্রিন পাবো। আমাদের এডিপি প্রণয়নের মূল কাজ এই মুহূর্তে দুইটা। একটা হচ্ছে আপনার প্রজেক্টের চাহিদা এন্ট্রি করা প্রকল্প পর্যায়ে। আচ্ছা, তাহলে আমরা আজকে আমরা এখন একটু ডিপলি দেখবো। আজকে আমরা দেখে নেব, যেহেতু ইফতারের সময় হয়ে আসছে, আমরা অনেকটাই আসলে পরিশ্রান্ত হয়ে গেছে অনেকে। তারপর একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবে, যাতে করে আপনি কনফিডেন্সটা পাই না পারবো। এতটুকুই আমাদের উদ্দেশ্য। তাহলে দেখছি আমাদের কাজ হচ্ছে দুটা। একটা হচ্ছে চাহিদা এন্ট্রি করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে সবুজ পাতা এন্ট্রি করা, মানে অননুমোদিত নতুন প্রকল্প তালিকার যে প্রস্তাব সেটা। এখন দুইটার মধ্যে প্রথম কাজটা হচ্ছে প্রকল্প পরিচালক যারা আছেন তাদের, এই মুহূর্তে তারা এই কাজটা করছেন। আর সবুজ পাতা এন্ট্রি যেটা, এই কাজটা হচ্ছে সংস্থা পর্যায়ে, যারা সংস্থা পর্যায়ে কর্মরত রয়েছেন তারা কিন্তু এখন থেকে করা শুরু করেছেন। তাহলে আমরা প্রথমে প্রকল্প পর্যায়ে যারা আছেন তাদের দেখেই, যেহেতু আমরা প্রকল্পে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকেছি, তাই ঢুকেই প্রথমে আমরা এইরকম স্ক্রিন পাবো। দেখেন বাম দিকে একদম বামে যে ট্যাবটা রয়েছে, যে মেনুগুলো রয়েছে, এখানে কি আছে? এডিপি প্রণয়ন, এর পরপরই আছে চাহিদা এন্ট্রি। তাহলে চাহিদা এন্ট্রিটা কিভাবে করতে হবে এটা আমরা দেখবো। এখানে বাই ডিফল্ট এখানে আমরা চলে আসছি। আর ডান দিকে দেখেন আছে প্রক্রিয়াধীন এডিপি, তারপর চলমান আরডিপি। চলমান আরডিপি কাজ করতে হয়, তাহলে লাল বাটনে ক্লিক করে সামনে চলে আসবে। আর বর্তমানে প্রক্রিয়াধীন এডিপিটা সামনে চলে আসছে। আমরা এখন চাহিদা এন্ট্রি করবো, একটু পরে দেখাবো কিভাবে সবুজ পাতা এন্ট্রি করতে হয়। এই বাটনটা এইখানে নাই, তার কারণ প্রকল্প পরিচালকরা ওনারা এই বাটনটা পাবেন না। যারা সংস্থার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন তারা কিন্তু এই চাহিদা এন্ট্রি পাশেই আরেকটা বাটন পাবেন, সবুজ পাতা এন্ট্রি, সেটা আমরা দেখব পরে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখছি চাহিদা এন্ট্রি। এখন চাহিদা এন্ট্রির এই বাটনটায় আমরা ক্লিক করছি। ক্লিক করে কোথায় যাব? সেই স্ক্রিনটায় আমরা যাচ্ছি। এইরকম একটা স্ক্রিন পাবো। দেখেন এই স্ক্রিনটা বুঝলেই আপনার মোটামুটি বলা যায় এএমএস এ কাজ করা আপনার উদ্দেশ্য, মানে কাজ করার জন্য আপনি কতটুকু রসদ প্রয়োজন আপনি বুঝে যাবেন। তাহলে এই স্ক্রিনটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। দেখবেন একদম উপরে একটা লোক দৌড়াচ্ছে, আর মানে কি ইন্ডিকেট করছে আপনার কি কাজ, আপনি কোথায় পৌঁছতে চান, কি কাজ করে সেটা যাবেন। মানে আপনি যে চাহিদা এন্ট্রি করতে যাচ্ছেন সেই চাহিদা এন্ট্রি ধাপগুলো কি, এই ধাপগুলো এখানে বর্ণনা করাই আছে অলরেডি। আপনি এক ঝলক দেখলেই বুঝতে পারবেন এবং একটা একটা করে ধাপ পার হবেন। এখানে এই লোকটা দৌড়াচ্ছে তার অবস্থানটাই আপনি গাইড করবে। তাহলে দেখছি আমরা একদম উপরে কি কি কাজ সেটা বর্ণনা করা আছে। যেমন প্রথমে হচ্ছে চাহিদা এন্ট্রি। চাহিদা এন্ট্রি করতে গেলে
এটা যে ছোট ছোট পার্টগুলো আছে, ছোট ছোট গোলগুলো আছে সেটা দেখি কোড ভিত্তিক চাহিদা। তার মানে আপনার টিভিতে যে কোডগুলো রয়েছে সেই কোড করে আপনি এই অর্থ বছর জন্য কত টাকা দিতে যাচ্ছেন? একটা করে তো 20 লাখ থাকতে পারে। তাহলে আপনি নিশ্চয়ই এই অর্থ বছরে 20 লাখ টাকা খরচ করতে হয়তো পারবেন না। যা খরচ করেছেন সেটা দেখে বাকিটুকু আপনি দেখছেন একটা অংশ পেয়েছেন। আচ্ছা, এরপরে দেখছি এলাকা ভিত্তিক চাহিদা। কোন এলাকায় কতটুকু ব্যয় হবে সেটার একটা ধারণা জিডিপিতে যদি আপনার ভাগ করা থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন। এরপরে আসছে সমাপ্তির জন্য নির্ধারিত কিনা, মানে আগামী অর্থ বছরে ২০২৬-২৭ অর্থ বছরের জুন মাসে এই প্রজেক্টটা শেষ হবে কিনা জন্য বাজেট তৈরি করছি আমরা। তারপরের অর্থ বছর এবং তারপরে ২ বছরে একটা এই প্রজেক্টের কি ব্যয় হতে পারে সেটা একটা ধারণা আমরা নিয়ে থাকি, সেটা আমরা নিই। এরপরে দেখছি আমরা প্রকল্প দপ্তরের যে মডারেটর তার কাছে চলে যাবে। এরপরে ওখান থেকে চলে যাবে সংস্থায়, তারপরে মন্ত্রণালয় বিভাগে, সেক্টর বিভাগে, পর্যায়ক্রমে যেতে আমাদের কাছে কার্যক্রম বিভাগে এসে পৌঁছবে। কেন কার্যক্রম বিভাগে পৌঁছাবে? কারণ উন্নয়ন বাজেট তৈরি করার ম্যান্ডেট পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে তাই আমাদের কাছে আসছে। আপনার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে আগামী এডিপিটা তৈরি করতে যাচ্ছিলাম, আপনার প্রজেক্টটা কত টাকা ব্যয় করবে সেটার একটা ধারণা, তাই তো? সেটা বাজেট তৈরি করবো। তাহলে আমরা আগামী অর্থ বছরের বাজেটটা কেন তৈরি করবো? এই যে নিচে যে টেবিলটা আছে, টেবিলটা যদি লক্ষ্য করেন তাহলে আমরা এখান থেকে এই জবাবটা পেয়ে যাবো। টেবিলে প্রথমে আছে ক্রম, মানে এখানে যদি একাধিক প্রজেক্ট থাকতেও সংস্থা থেকে সেটা। এরপরে কলামটাই হচ্ছে ক্রমপুঞ্জীভূত ব্যয়। এই পর্যন্ত গত জুন মাসে ২৫ জুন মাসে আমরা কত টাকা ব্যয় করতে পেরেছি সেটার হিসাব এখানে আছে। এই প্রজেক্টটা নতুন প্রজেক্ট বলে এটা জুন মাস পর্যন্ত খরচটা নাই, থাকলে অবশ্যই এখানে থাকতো। এরপরে কলমটা হচ্ছে আরডিপিতে বরাদ্দ, মানে এই চলমান যে বছর চলছে এখন তো এই অর্থ বছর শেষ হয় নাই, এই অর্থ বছরের জন্য কত টাকা আছে আপনি পর্যায়ক্রমে খরচ করছেন সেটা খেয়াল করে দেখেন। কোনো প্রজেক্টের যা ব্যয় হয় ধরেন ১০০ কোটি টাকা, এর মধ্যে যদি গত জুন পর্যন্ত ৫০ কোটি টাকা খরচ করে থাকেন আর এই আরডিপি পর্যন্ত যদি ১০ কোটি টাকা খরচ করেন তাহলে ৫০ আর ১০ ৬০ কোটি টাকা। তাহলে এই ১০০ কোটি টাকা থেকে ৬০ কোটি টাকা বিয়োগ করলে আমরা বাকি টাকা যা পাবো সেটি আপনার প্রাপ্যতা। সেই প্রাপ্যতা থেকে কিছু অংশ নিয়ে আগামী এডিপি তৈরি করতে হবে। এডিপি তৈরি করতে গেলে আপনাকে ওয়ার্ক প্ল্যানটা বিবেচনা করতে হবে। আপনার ডিপিতে ওয়ার্ক প্ল্যান আছে, সেটা বাস্তবতার সাথে মিল রেখে ওয়ার্ক প্ল্যানটাকে পুনর্গঠন করতে হবে যে বাস্তবে আসলে এই কাজগুলো করা সম্ভব। সেটা যদি যখন আপনি নির্ধারণ করে ফেলবেন, সেটা এই ওয়ার্ক প্ল্যানটা বাস্তবায়ন করতে কত টাকা খরচ হবে সেটাই হচ্ছে এডিপি চাই। সিম্পলি এডিপি চাই হচ্ছে এটাই, আপনি যে ওয়ার্ক প্ল্যানটা তৈরি করবেন আগামী অর্থ বছরের জন্য সেই ওয়ার্ক প্ল্যানটা বাস্তবায়ন করতে কত খরচ হবে, অর্থাৎ ওয়ার্ক প্ল্যানটা টাকায় কনভার্ট করছে, এটাই হচ্ছে আমাদের এডিপি চাহিদা। তাহলে আমরা এডিপি চাহিদাটা এই অংশে ফিল আপ করে ফেলবো। দেখেন এখানে কিছু দেওয়া নাই, এখন ফিল আপ করিনি। কিভাবে করবো? ডান পাশে দেখেন লাল রঙের তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে যে চাহিদা এন্ট্রি। এখানে ক্লিক করলেই চাহিদা এন্ট্রি সুযোগ পাবেন। আমরা তাহলে এখানে ক্লিক করতে যাচ্ছি। তাহলে কোথায় যাবো সেই স্লাইডটা আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা আপনাদেরকে এই সফট কপিটা এইবার আমরা সেই স্ক্রিনটা পেয়ে গেছি। এবার আমরা চাহিদা এন্ট্রি করবো। চাহিদা এন্ট্রি করতে গেলে ৪টা অংশ আপনারা দেখবেন। এই দেখেন প্রথমে লেখা আছে কোড ভিত্তিক চাহিদা, এটা ক্লিয়ারলি পড়া যাচ্ছে। পিছনে কিছু ৩টা ট্যাব অনেকটা ঘুরে আছে মনে হচ্ছে, তার মানে পর্যায়ক্রমে আসবে। এটা শেষ হলে পরেরটা আসবে, তারপরটা আসবে। এলাকা ভিত্তিক চাহিদা, তারপরে সমাপ্তির জন্য নির্ধারিত পরবর্তী বছর বক্তব্য, এগুলো পর্যায়ক্রমে আসবে। তাহলে যেটা উপরে আছে কোড ভিত্তিক চাহিদা, এবার আমরা কোড ভিত্তিক চাহিদা এন্ট্রি করবো, মানে আগামী অর্থ বছরে আপনি কত খরচ করবেন, কোন কোডে কত খরচ করবেন সেটা। এখন কোনো কোডে যদি টাকা কম থাকে, আপনি আরডিপিতে আছে তাহলে ৯ লাখ গেল, বাকি থাকছে ১ লাখ। এই ১ লাখই কেবল ওই কোডে আপনি দিতে পারবেন, চাইলেও এখানে ২ লাখ দিতে পারবেন না, আপনার সিস্টেম আপনাকে আটকে দিবে। অর্থাৎ আপনার কোনো কোডে ডিপিতে যা আছে তার বাইরে যাওয়া যাবে না। যতটুকু প্রাপ্যতা আছে ইতিমধ্যে যা খরচ করেছেন সেটার পরে যা বাকি থাকবে সেখান থেকে আপনাকে প্ল্যান করে দিতে হবে। এই হচ্ছে বিষয়। এখন ডিপিতে ২টা ভাগে থাকে, একটা রাজস্ব, একটা মূলধন। এই হ্যাশ কালারের যে অংশ দেখছেন এটা হচ্ছে রাজস্ব, আর হলুদ কালারের যে অংশ দেখছেন নীল কালারের এটা হচ্ছে মূলধন। রাজস্ব বা আবর্তক ব্যয়ের যে কোডগুলোতে আপনি এন্ট্রি করবেন, পাশাপাশি মূলধনের যে কোডগুলো আছে সেখানে এন্ট্রি করবেন। ফাইনালি এটা আসবে, তা অটোমেটিক এটা হিসাব হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে আপনি ঠিক আছেন, তারপরে আবার চিন্তা করে আমরা ফরওয়ার্ড করবো। তাহলে হলুদ বাটন যেটা আছে একদম নিচে দেখেন, সেই বাটনে ক্লিক করলে সেভ হয়ে থাকবে, পরবর্তীতে পাঠাতে পারবেন, সমস্যা নেই। আর যদি মনে করেন না ঠিক কিছুই হয় নাই, ঠিক ভুল হয়েছে, পরে আবার চিন্তা করে করবো, তাহলে লাল বাটন ক্লিক করবেন। আর হাতে যেহেতু আমাদের সময় খুবই কম, ১২ তারিখের মধ্যে দিতে হবে, চেষ্টা করুন যে আগেই সেফ থাকার জন্য আগে দিতে।
সুতরাং এটা এই ডিসিশনে না ভুগে আপনার মানে আমি কনফিডেন্ট যে এই টাকাটা আমি যাচ্ছি সেভ এন্ড নেক্সট বাটন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা চলে যাব পরের ধাপে। পরের ধাপটা কি? ওই যে ট্যাবগুলো যেগুলো পিছন দিকে হালকা হয়ে আছে সেখানে আমরা পাবো দেখি যাচ্ছি এলাকা ভিত্তিক চাহিদা। এখন আপনার ডিপিপিতে যদি বিভিন্ন উপজেলায় এই প্রজেক্টের কার্যক্রম থাকে, বিভিন্ন জায়গায় থাকে, তাহলে ডিপিপি যে ভাগ করা থাকবে যে এইখানে এত এখানে এত। যদি না থাকে তাহলে এই প্রজেক্ট যেগুলো দেখছেন এখানে ভাগ করা নাই, না ওই পুরো টাকাটাই এখানে অ্যামাউন্ট সেটাকে ভাগ করে করে এখানে দিতে হবে। তো এখন এই সবগুলো এলাকা সবটার যোগফলটা যে সবটা মিলতেই হবে এমন কোনো কথা না। বাকি টাকা দেখা যাবে যে আপনার